বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ১ মাস পূর্ণ হয়েছে। এই ১ মাসে সরকারের দিক থেকে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে বা যেসব পরিকল্পনার কথা বলা হয়েছে তা কী বার্তা দিচ্ছে, এই আলোচনাও হচ্ছে রাজনৈতিক মহলে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে বিস্তারিত। সরকার গঠনের পর থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং এজন্য এবার ১০০ দিনের পরিবর্তে প্রণয়ন করা হয়েছে ১৮০ দিনের একটি পরিকল্পনা। যদিও সেই ১৮০ দিনের পরিকল্পনায় কোন কোন বিষয় থাকছে তা এখনও বিস্তারিত জানানো হয়নি। তবে নির্বাচনের আগে থেকেই আলোচিত ইস্যু ছিল ফ্যামিলি কার্ড। নির্বাচনী প্রচারেও এটি ছিল অন্যতম আলোচিত বিষয়। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১০ই মার্চ আনুষ্ঠানিকভাবে নারী প্রধান পরিবারের নামে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড দেওয়ার কর্মসূচি উদ্বোধন করেন। এছাড়া ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পর্যায়ে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফে পাশাপাশি কৃষকদের কৃষক কার্ড দেওয়ার কার্যক্রম দ্রুতই শুরুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বিএনপির আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে সারা দেশে খাল খনন কর্মসূচি দলীয় ও সরকারিভাবে বিশেষ গুরুত্ব পাচ্ছে। ইতোমধ্যেই প্রধানমন্ত্রী দিনাজপুরে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেছেন। অন্তর্বর্তী সরকারের সময় থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের শীতল সম্পর্কের উত্তরণ কিভাবে হবে তা নিয়ে উদ্বেগ ছিল নানা মহলে। যদিও নতুন সরকারের শুরুতেই সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা। জামায়াত এনসিপি বিষয়টির তীব্র বিরোধিতা করে। নির্বাচনের পরদিন তারেক রহমানের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন আলাপের পর অনেকেই মনে করছেন সরকার ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রক্রিয়ায় সূচনা করতে পেরেছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে শিগগিরই দুই দেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক হবার আশা করছেন অনেকে। তবে তারেক রহমানের সরকার দায়িত্ব নেওয়ার ১ মাসের মধ্যেই অন্তর্বর্তী সরকারের সময়ে চুক্তি ভিত্তিতে নিয়োগ পাওয়া ৪ জন রাষ্ট্রদূতের প্রত্যাহার করার বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আর সমালোচনা হয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার প্রক্রিয়া নিয়ে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, সরকার ১১টি সিটি কর্পোরেশন ও ৪২টি জেলা পরিষদে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় শিক্ষকদের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ দেওয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে যেভাবে সরিয়ে নতুন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে সেটি নিয়ে আলোচনা সমালোচনা রয়েছে নানা মহলে। অন্তর্বর্তী সরকারের সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হয়েছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পর ওই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও প্রশাসনে ব্যাপক পরিবর্তন এনেছে সরকার। নতুন আইজিপি নিয়োগ দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে উভয় প্রশাসন ঢেলে সাজানোর কাজ চলছে বলে সরকার জানিয়েছে। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় রয়েছে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি। সংবিধান সংস্কার পরিষদে জামায়াত এনসিপির সংসদ সদস্যরা শপথ নিলেও শপথ নেননি বিএনপির সংসদ সদস্যরা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দলের নেতা ড শফিকুর রহমান বিষয়টি উপস্থাপন করলে সরকারের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, সংবিধান সংস্কার পরিষদ করতে হলে আগে সংসদে আলোচনার মাধ্যমে সংবিধান সংশোধন করতে হবে, কিন্তু সেটি সংসদের চলতি অধিবেশন কিংবা এর পরবর্তী অধিবেশনেও করা সম্ভব হবে কিনা তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন। এছাড়া রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাখার বিষয়টি নিয়েও ব্যাপক আপত্তি জানিয়েছে বিরোধী দল। এর অংশ হিসেবে সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির ভাষণের সময় ওয়াক আউট করেন জামায়াত এনসিপি সহ বিরোধী দলের সংসদ সদস্যরা।